দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ শান্ত। ঠিক এই মুহূর্তে বাংলাদেশে প্রতিটি ক্ষণে এবং প্রতিটি সময়ে বিভিন্ন পরিবর্তন ঘটছে। বিশেষ করে রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে সামাজিক, অর্থনৈতিক এবং রাষ্ট্র সরকারের ভেতরেও নানা ধরনের উথাল পাথাল দেখা যাচ্ছে। সবচেয়ে বড় যে বিষয়টি রাজনীতিতে রাজনীতির অস্থিরতা তো অবশ্যই 5ই আগস্ট থেকেই শুরু হয়েছে অস্থিরতা, কিন্তু সেই অস্থিরতা কিন্তু একবার এক এক ধরনের রং পাচ্ছে। আজকে সারাদিনে অনেকগুলো সংবাদই রয়েছে, তবে আমরা একটি বিশেষ সংবাদকে আজকে বিষয় করতে চাই। এর আগে আমি জানিয়ে দিতে চাই, আপনারা জানেন যে ডক্টর ইউনূস জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য রাখার জন্য, অংশ নেওয়ার জন্য নিউ ইয়র্কে পৌঁছেছেন। তার সঙ্গে এবার নজিরবিহীনভাবে আমরা একটি বিষয় দেখেছি যে রাজনৈতিক দলের নেতারা গিয়েছেন। আমরা বরাবরের মতো যেটি দেখি যে রীতি অনুযায়ী সরকারের যে রাজনৈতিক দল থাকে তারা তো তখন সরকারি হয়ে যায়, এবং সেক্ষেত্রে প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রীরা যায় অথবা সচিবরা যায়। কিন্তু কখনো আমরা দেখিনি যে সরকারে অবস্থান করছে না এমন রাজনৈতিক দলের নেতাদেরকে নিয়ে সরকার প্রধান জাতিসংঘের অধিবেশনে যায়। যদিও তারা বারবার বলছেন যে সেই অধিবেশনে তারা অবদান রাখবেন, কিন্তু আমরা যতটুকু জানি যে জাতিসংঘের এই অধিবেশনে কোনো ধরনের অবদান রাখার কোনো ধরনের অফিসিয়ালি কোনো সুযোগ নেই। যাই হোক, এই বিষয়টি তথ্যটি আলোচিত হচ্ছে, এই কারণে বললাম। আমরা গত পরশুদিন একটি খবর দেখলাম যে ত্রিপুরার রাজা তিনি খুব দ্ব্যর্থহীনভাবে একটি পডকাস্টে একটি ব্যাখ্যা দিয়েছেন যে ভারতের উচিত কয়েকটি সময়ের কথা বলেছেন, 47-এর কথা বলেছেন, 71-এর কথা বলেছেন, যে ভারতের উচিত ছিল তখনই চট্টগ্রাম বন্দর নিয়ে নেওয়ার, এবং এখনও আসলে ভারতের উচিত চট্টগ্রাম বন্দর নিয়ে নেওয়া, এবং সেটি নিয়ে তিনি বিশদ বর্ণনা দিয়েছেন। এই বিষয়টি থেকে এখন পর্যন্ত আমরা ভারত বা বাংলাদেশ, দিল্লি বা ঢাকার কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা আনুষ্ঠানিক কোনো ধরনের প্রতিক্রিয়া পাইনি। আমরা এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। চট্টগ্রাম বন্দর দখলে ভারতের উস্কানি ও সাম্প্রতিক বিষয়, এছাড়া আরও বেশ কিছু ঘটনা ঘটছে, সেগুলো নিয়েও আলোচনা করব। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আশরাফুজ্জামান, নিরাপত্তা এবং রাজনৈতিক বিশ্লেষক, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং পার্বত্য নিউজের সম্পাদক মেহেদী হাসান পলাশ, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা শিরোনামটি দেখে আসবো দর্শক, বরাবর মতোই শিরোনাম দেখে আলোচনা শুরু করব। নিবন্ধন হলেও শাপলা না পাওয়ার সংশয়, ষড়যন্ত্রের অভিযোগ এনসিপি নিবন্ধনটা যেই প্রতীকা হবে এটা অবশ্যই শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা, এই তিনটির মাধ্যমে হতে হবে, এর ব্যত্যয় করা যাবে না। পিআর পদ্ধতি উচ্চকক্ষে যথেষ্ট। অপপ্রচারে টলবে না বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলন জাতীয় বেঈমান বলছেন নেতারা। এমন কোন দালালি ফাঁকা মার্কা ছিল না, তারা এই বাংলাদেশের ইতিহাসকে কলঙ্কিত করে না। এই ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন, এই ফাঁকা মার্কা ছিল বাংলাদেশের মানুষের আরেকটা জাতীয় বেদনা হিসাবে। ডাকসু ভোটে অনিয়মের কৈফিয়ত চায় ছাত্রদল। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা। 26 সেপ্টেম্বর ভাষণে গুরুত্ব পাবে দেশের গণতান্ত্রিক রূপান্তর ও রোহিঙ্গা সংকট। হাসপাতালে ভর্তির একদিনের মধ্যে অর্ধেকের বেশি ডেঙ্গু রোগীর মৃত্যু। সময় মতো চিকিৎসা না নেওয়ায় বাড়ছে প্রাণহানির ঝুঁকি, বলছে স্বাস্থ্য অধিদপ্তর। এবং দেশের মানুষ কর দিলেও প্রত্যাশিত সেবা থেকে বঞ্চিত, মন্তব্য অর্থ উপদেষ্টার। পুঁজিবাজারকে নিয়মিত আয়ের উৎস বানালে বাড়বে বিপদ। শুনছিলেন শিরোনাম, আমরা আলোচনা শুরু করতে চাই। আমি একটু মেহেদী হাসান পলাশকে দিয়ে শুরু করতে চাই। আপনি নিশ্চয়ই ত্রিপুরা রাজার এই পডকাস্টের যে বক্তব্যগুলো সেটি শুনেছেন। আমরাও এটি প্রচার করেছি একটি বিশেষ সংবাদের মাধ্যমে। আমরা সেখানে অনেকগুলো বিষয় তিনি এনেছেন, কিন্তু আমি আপনার কাছ থেকে একটি নির্মোহ বিশ্লেষণ শুনতে চাই যে ত্রিপুরা রাজার ঠিক এই মুহূর্তে এবং যে কথাগুলো তিনি বলেছেন তার মধ্যে অন্তত
3-4টি বিষয় আন্তর্জাতিক কূটনীতি যেটা বলা, আন্তর্জাতিক কূটনীতিকের যে ভাষা রয়েছে, যে থিওরি রয়েছে, সেখানে সেই শিষ্টাচারের সীমা অতিক্রম করেছে, আপনি নিশ্চয়ই জানেন। আমি আপনার কাছ থেকে এই বিষয়টিকে জানতে চাই যে কীভাবে দেখছেন আপনি। ধন্যবাদ বৈশাখী টেলিভিশনের দর্শকদেরকে যারা দেখছেন, আসসালামু আলাইকুম, এবং আমার সহ আলোচক এবং উপস্থাপক আপনাকেও ধন্যবাদ। এটা অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার, মানে এই যে ঘটনাটা আজকে মানে আমরা যেটা নিয়ে আপনি তুলেছেন, এটা এমন একটা বিষয় যেটা আসলে আমরা যখন ঘটনাটা ঘটেছে, আমি আমার যে পার্বত্য নিউজ সেখানে অনেকগুলো নিউজ বিভিন্ন বিষয় নিয়ে করেছি, কিন্তু আমাদের জাতীয় গণমাধ্যমগুলো খুবই মানে বিস্ময়করভাবে এ ব্যাপারে নীরব থেকেছে। যেই বিষয়টার সাথে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের অখণ্ডতার প্রশ্ন জড়িত, সেরকম একটা বিষয় আমরা এমন একটা মানে অবাক জাতি, পাকিস্তানকে দেখলেই মনে হয় 71 সালের ক্ষতিপূরণ চাই, কিন্তু ভারতকে দেখলে আমাদের এটা আবার এটা মনে থাকে না যে না, তারা শুধু 54 বছরের ক্ষতিপূরণ না, অর্থাৎ ওই সময়ের যে আমাদের যারা মানে এই যে পাকিস্তানি আর্মিদের ফেলে যাওয়া অস্ত্র আমাদের এখান থেকে যারা লুট, এগুলোর কথা কিন্তু আমাদের মনে পড়ে না। এবং সেই একই কারণে আজকে যে যখন ত্রিপুরার মানে এটাকে উনি তো মানে ত্রিপুরার রাজা, মানে তথাকথিত রাজা, এবং উনি ত্রিপুরার এবং পাশাপাশি তিনি ত্রিপুরার যে অন্যতম প্রধান রাজনৈতিক দল ত্রিপুরা মোর্থা, সেই পার্টির তিনি চেয়ারম্যান, তার মানে, এবং তিনি বিরোধী দলের নেতা। তো কাজেই তিনি কিন্তু মানে সাধারণ কোনো মানুষ না। তার জায়গা থেকে সুস্পষ্ট ভাষায় চট্টগ্রাম বন্দর দখল করে নেওয়ার কথা বলা হলো, এবং বলা হলো যে 47-এ উচিত ছিল, 71-এ উচিত ছিল, তারা করে নাই, তাদের ভুল। আমি ওনাকে মনে করিয়ে দিতে চাই যে 47-এ ওনার পূর্বপুরুষ বাংলাদেশে এসে বসেছিল যেন ত্রিপুরাকে পূর্ব পাকিস্তানের সাথে নেওয়া হয়। ঢাকায় এসে 1 মাস বসেছিল, কিন্তু তৎকালে, এবং একই সাথে কিন্তু আরাকানের রাজাও 47 সালে এই ঢাকায় এসে বসেছিল আরাকানকে যেন মানে পূর্ব পাকিস্তানের সাথে নেওয়া হয়। যদি সেই সময় ত্রিপুরা এবং আরাকানকে বাংলাদেশের সাথে, তৎকালীন পূর্ব পাকিস্তানের সাথে নেওয়া হতো, এই যে রাষ্ট্রটা হতো, আসাম তো গণভোটের মাধ্যমেই ওখানে চলে গেছে, আলাদা করে হয়ে গেছে। তো 46-এর আলাদা রেফারেন্ডামের মধ্য দিয়ে আলাদা সিদ্ধান্ত হয়ে গেছে আসামের ব্যাপারে। তো সেই জায়গাটা থেকে আমি আপনাকে বলি যে, কিন্তু তৎকালীন পাকিস্তানের যারা নেতারা ছিলেন, তারা চিন্তা করেছিলেন যে যদি এই ত্রিপুরা এবং এই আরাকান যদি মানে পূর্ব পাকিস্তানের সাথে যুক্ত হয়, তাহলে এটার যে সাইজ হবে এবং এটার যে একটা শক্তিশালী রাষ্ট্র পরিণত হবে, পাকিস্তানের সাথে হয়তো তারা থাকবে না। শুধুমাত্র এই ক্ষুদ্র চিন্তায় তারা সেদিনকে নেয় নাই বলে পরবর্তীকালে আপনার এই আরাকানকে বার্মিজরা দখল করেছে, আর এই ত্রিপুরাকে ইন্ডিয়ানরা দখল করেছে। তো আজকে এতদিন পরে এই যে ঘটনাটা আপনি ঘটছে, এটা কিন্তু আলাদা ব্যাপার না। আপনি স্বাধীনতার পর থেকে এই যে পার্বত্য চট্টগ্রামে যে আপনার জনসংহতি, এই যে শান্তি বাহিনীর যে মানে সশস্ত্র লড়াই পার্বত্য চট্টগ্রামকে স্বাধীনতার জন্য, এই পুরো লড়াইয়ের পৃষ্ঠপোষকতা, এদের যে ট্রেনিং, এদের যে সমস্ত মানে প্রশিক্ষণ ক্যাম্প, এদের যা কিছু হয়েছে সব তো এই ত্রিপুরাতে। একটা বাক্য আমি আপনাকে একটু যোগ করব। তিনি বলছেন যে ডক্টর ইউনূস যে 7 সিস্টার নিয়ে যে কথাটি বলেছিলেন, তার বিপক্ষে তার জবাবে বলছেন, আমরা বৃহত্তর চট্টগ্রাম দখলে নিয়ে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড গঠন করব। মানে সে ভারত থেকেও কি স্বাধীনতা চায় কিনা? না, এইটা আমি আপনাকে বলি, গ্রেটার এই জায়গাটা তো তিনি এখন পার্বত্য চট্টগ্রাম এই অঞ্চলকে নিয়ে ধরেন চাকমারা চাচ্ছে জুমোল্যান্ড করতে, কুকিচিন জনগোষ্ঠী যারা, তারা বলছে গ্রেটার কুকিল্যান্ড করতে। তারা তো 6টা উপজেলা, না 6টা উপজেলা না, এইটা 6টা উপজেলা না, এটার সাথে কিন্তু আবার মিজোরাম থেকে শুরু করে ভারতের 7 সিস্টার্সের মণিপুর, নাগাল্যান্ড, এই সব কিছু মিলে কিন্তু আবার একটা গ্রেটার কুকিল্যান্ডের একটা ধারণা আছে। এবং একইভাবে কিন্তু এই যে মানে বার্মিজ যে কাচিন চীন প্রদেশ, এগুলো মিলে কিন্তু একটা গ্রেটার কুকিল্যান্ডের ধারণা আছে। আবার এখন আসছে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের ধারণা। এই ত্রিপুরাল্যান্ডের ধারণা কিন্তু আগে থেকেও ছিল, হ্যাঁ, এটা যে নতুন কিছু তা না। উনি এখন এটাকে আবার সামনে নিয়ে এসেছে। আমরা এই সরকার যখন ক্ষমতায় এসছে, অবাক কাণ্ড আমরা দেখলাম, প্রফেসর ডক্টর ইউনূস বললেন যে যদি বাংলাদেশ ডিস্টাবলিশড হয় তাহলে 7 সিস্টার ডিস্টাবলিশ হবে, পশ্চিমবঙ্গ, কিন্তু তারপরে আমরা কি দেখলাম
তারপরে দেখলাম আমরা আম যাচ্ছে, তারপরে আমরা দেখলাম ইলিশ যাচ্ছে, আমরা দেখলাম আপনার আদানির যে পাওনা টাকা শেখ হাসিনা দিতে সেটা পারে দিয়ে নাই, দিচ্ছে। সেই টাকা দিয়ে আরও উনি নগদ দিচ্ছে। রামপালের যে পরিবেশের জন্য চরম ক্ষতিকর যে বিদ্যুৎ কেন্দ্র, সেটা বাতিল করা সেখানে হলো না মাটিয়ালা বাংলাদেশে। কয়লা আনা হচ্ছে। এবং আমার ফেনীতে মিরের সরাইয়ের কাছে আমাদের যে বাংলাদেশের চিকেন নেক, 1000 সেখানে যে 1000 একরের যে বরাদ্দটা, যেটা দেশের মানুষ সবাই চায় এটা বাতিল করে দেওয়ার জন্য, এই সরকার করে নাই। উল্টো কি হলো, আজকে আমার এই প্রদ্যুৎ মাণিক্য দেব বর্মার কাছ থেকে শুনতে হচ্ছে যে চট্টগ্রাম বন্দর আমাদের দখল করে নিয়ে। চট্টগ্রাম বন্দর এটা তাদের বহু প্রাচীন চোখ। কারণ হলো চট্টগ্রাম বন্দর যদি না পায় তাহলে এই সেভেন সিস্টার্স একটা ল্যান্ডলকড, এই ল্যান্ডলকটের যে জায়গাটা, এইটাকে এড়ানোর জন্য ভারত বহুদিন ধরে বহুভাবে চেষ্টা করেছে। তার মধ্যে একটা ছিল কালাদান প্রজেক্ট, কিন্তু রিসেন্টলি সেই কালাদান প্রজেক্ট একটা হুমকির মধ্যে পড়েছে, কারণ তারা আরাকান আর্মিকে দিয়ে যে একটা চেষ্টা করেছিল, বাট রিসেন্টলি যে ওখানকার যে মিয়ানমারের যে নতুন ডেভেলপমেন্ট, যদিও আজকে সেই আলোচনার বিষয় সেটা না, যদি কখনো পরবর্তীতে আলোচনা করেন আমি বলবো, কিন্তু ওইটা যখন অনিশ্চিত হয়ে গেছে, এখন কিন্তু ভারতের চোখে আবার এসছে আপনার এই আমাদের চট্টগ্রাম বন্দরের। আপনার কাছে আবারও আসবো, তবে এর আগে আমাদের নিরাপত্তা বিশ্লেষক মেজর আশরাফুজ্জামানের কাছে যেতে চাই। চট্টগ্রাম বন্দর এই বিষয়টি, ফেনীর এখানে চিকেন নেক, আপনি চট্টগ্রামে কাজ করেছেন নিশ্চয়ই। চট্টগ্রাম নিয়ে এই ত্রিপুরার বা ভারতের এক ধরনের রাজনৈতিক অভিলাষ রয়েছে, যদিও প্রকাশ্য নয় সেটি, হ্যাঁ, কিন্তু আমরা দেখেছি যে জনসংহতি সমিতির যিনি মানবেন্দ্র লারমা, তারপর সন্তু লারমা, তাদেরকে কিন্তু ভারত একদম নিঃসংকোচে সরাসরি প্রকাশ্যেই তাদেরকে আশ্রয় দিয়েছেন, এবং শেখ হাসিনা 96 আসার পরে তাদেরকে বাংলাদেশে আসা হলো, এবং শান্তি চুক্তি, যে জানি না এই শান্তি চুক্তি কতটা কি বাস্তবায়ন হচ্ছে, শান্তি চুক্তির মধ্যে কি আছে, কিভাবে কি আছে সেটি নিয়ে পাহাড়িরাও মানে স্বস্তি কি আছে কিনা, বা তারাও এটার প্রতি সমর্থন কতটা জানি না। আমি আপনার কাছে জানতে চাই যে ঠিক এই মুহূর্তে এই ধরনের বক্তব্য ত্রিপুরার এই যে বিরোধী দলের নেতা এবং রাজা, তিনি এই দায়িত্বশীল জায়গা থেকে কি তিনি একদমই সাধারণ কথায় বললেন, একটা রাজনৈতিক রেটোরিক হিসাবে, পলিটিক্যাল রেটোরিক হিসাবে বললেন, নাকি এর পেছনে লম্বা কোনো জিওপলিটিক্যাল কৌশল কাজ করছে? আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ। শুধু দর্শক মণ্ডলী, আপনাদেরকে ধন্যবাদ। বিষয়টা হচ্ছে যে উনি সাধারণ কথাটা অসাধারণভাবে বলেছেন, এবং উনি যে শিষ্টাচার বহির্ভূত কিছু কথা শব্দ চয়নও করেছেন, ঠিক একইভাবে আপনার অন্যান্য ভারতীয় বিভিন্ন নেতারা ওরা কিন্তু আমাদের দেশের বিরুদ্ধে লাগাতার বলেছেন। সর্বশেষ আপনার আমাদের ওই হর্ষবর্ধন সিংলা, যে আমাদের এখানে হাইকমিশনার ছিলেন, ওনার কথাবার্তাও সৌজন্য বিবর্জিত। বাংলাদেশের রাজনীতির জায়গাটা আপনি জি আবারও ওনার কথা হচ্ছে যে দেশের সাথে ভারতের সীমানা আছে, সেখানকারের আভ্যন্তরীণ বিষয় হলেও অতটা আভ্যন্তরীণ না, সেখানেও তাদের একটা স্টেক আছে। মূল কথাটা এটা। সেই সব দেশের আভ্যন্তরীণ কোনো বিষয় নেই ভারতের ছাড়া। তো আপনি দেখেন যে এইভাবে আমাদেরকে বিব্রতকর অবস্থায় ফেলে, এবং সেটা আমাদের জনসচেতনতাটা, যেমন পলাশ ভাই খুব খুব প্রাসঙ্গিকভাবে বলেছেন, এটা এত বড় অমর্যাদাকর কথা, কিন্তু এইটা নিয়ে আমাদের গণমাধ্যম বা সাধারণ মানুষের মধ্যে নেই। আমাদের বর্তমানে ভোট 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 আর ইউনিভার্সিটি ইলেকশন। আমি এইটার সাথে একটু যোগ করতে চাই, আমাদের জাতি হিসেবে আপনি যদি খেয়াল করে দেখেন, আমরা দেশের স্বার্থ এবং সেটার মানে স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী, এগুলো নিয়ে আমাদের আলোচনা নেই। অর্থনীতির যে আমাদের অর্থনৈতিক দুর্বলতা আমাদেরকে আমাদের নিরাপত্তা, সার্বিক নিরাপত্তা দুর্বল করে দেয়, সেগুলো নিয়ে আলোচনা নেই। তো আজকে এই প্রথম আলোকে ধন্যবাদ, তারা এই একটা জিনিস আমার দেশ, তারা ওই জাল পরিসংখ্যানের পরিপ্রেক্ষিতে আমাদের অর্থনৈতিক যে বিপর্যয়, গতকালকে এটা রাইট। সো আমি মোবারকবাদ জানাই, অন্তত একটা পত্রিকা এই জাল পরিসংখ্যানের পরিপ্রেক্ষিতে আমাদের অর্থনৈতিক নিরাপত্তাটাকে কত ভঙ্গুর করে দিয়েছে। তো এই প্রসঙ্গে ছোট্ট একটু বলে রাখি যে, তো ভাবটা এমন যেন আমরা যদি মধ্যম আয়ের দেশে উন্নীত হই, জাতিসংঘ কর্তৃক স্বীকৃত হই,
তাহলে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। বিষয়টা না, বরং আমাদের আরও জটিলতার মধ্যে ফেলবে। তো আমি বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই যে তারা এই জিনিসটাকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে এবং সবার ঐক্যমত্যের ভিত্তিতে এই পথে এগোচ্ছেন। তো এখন ওই রাজা যেটা বলেছেন, তো আমাদের তো এরকম বিড়ম্বনার শেষ নাই, তবে এটা হচ্ছে এটাকে রেটরিক হিসাবে, একটা উক্তি হিসাবে বিবেচনা করা যায়। বাস্তবে এটার সম্ভাবনা সম্ভব না এই মুহূর্তে। সে আপনি আমাদের অঞ্চলের যে জিওপলিটিক্যাল যে সিচুয়েশন, সেখানেও সম্ভব না। আর দেশের মানুষ এটা বোধহয় হতে দেবে না। তারা চেষ্টা করতে পারে, তবে ওদের যে টেকনিকটা আমাদের এখানে ভালো মতো অ্যাপ্লাই করছে, ওই অনেকটা ব্রিটিশদের মতো, মানে ডুয়েল রুল টাইপের, যে তাদের সার্বিক তাদের নিয়ন্ত্রণ থাকবে, কিন্তু নিয়ন্ত্রণ ব্যবস্থাটা এই দেশের মানুষের মাধ্যমে পরিচালিত হবে। তাহলে আর মনে হবে না যে আমরা শাসিত হচ্ছি। তো আপনি আওয়ামী লীগের যদি 15 বছর 8 মাসের যদি দেখেন, তারপরে ওই যে সাবরুমের যে ব্রিজটা করছে, মৈত্রী ব্রিজ, যেটা মোদি উদ্বোধন করছেন, ওইটার আমাদের তেমন কোনো দরকারই ছিল না, কিন্তু আমরা করে ফেলেছি। এবং আপনার ভারতীয় সাবরুমের রাস্তাটা তো ওইখান থেকে ভারতের বিভিন্ন জিনিসপত্র যাওয়া আসার চিন্তা করেই করা হয়েছে। না, ওটা তো আমাদের জন্য না, আমাদের ফেনী নদী বাদ দিয়ে, আমাদের নদী বাদ দিয়ে তাদেরকে রাস্তা করে দিয়েছি। আমাদের সবচেয়ে শক্তিশালী ভালো নদীটা আমরা আমাদের বাজেট দিয়ে এটা করেছি। জি, আমরা ওদের যাওয়ার জন্য আমরা আমাদের বাজেট দিয়ে আমাদের নদী ইয়ে করে করেছি, এবং আমরা আমাদের টাকায় এসব কিছু আমরা করেছি। শেখ হাসিনা বলছেন যে ভারতকে যা দিয়েছি মনে রাখবে। এখানে পলাশ ভাইকে অনেক ধন্যবাদ। এটা হচ্ছে লাইন অফ ক্রেডিট। আমরা তাদের থেকে ঋণ নিচ্ছি, আমরা করছি, এবং সরঞ্জাম দিয়ে ওখান থেকে আসছে, বিশেষজ্ঞরা ওখানে আসছে। না, এই রোডটা আমাদের টাকায়, এটা লাইন অফ ক্রেডিটের টাকা না। লাইন অফ ক্রেডিট টাকা না, ওই ব্রিজটা লাইন অফ ক্রেডিট, কিন্তু রোডটা আমাদের টাকায় করা। রাইট। তো আমরা করছি ওদের ব্যবহারের জন্য, অথচ আমাদের জন্য অত, হ্যাঁ, একটু সুবিধা হবে। আপনার রামগড় দিয়ে যাওয়ার ক্ষেত্রে যে রাস্তাটা, আমি একাধিকবার এই রাস্তাতে গিয়েছি। আমি প্রসঙ্গের মূল জায়গাটায় ফিরতে চাই মেহেদী হাসান পলাশ। সেটি হলো যে ঠিক এই মুহূর্তে যখন বাংলাদেশে যে সরকারটি এখন ক্ষমতায় আছে, এই সরকারের গঠন প্রক্রিয়া, এই সরকারের ক্ষমতায় আসা, এটি কিন্তু স্বাভাবিকের জায়গা নয়, বরঞ্চ ভারত পাকিস্তানের তুলনায় বাংলাদেশের এই সরকারটি অনেক বেশি অস্বাভাবিক বলা যায়, বা গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি শক্তি দিয়ে তারা এখানে এসেছে। এই সময়ে কেন এই মানে ত্রিপুরা রাজার তার মনে হলো, শেখ হাসিনার পুরোটার সময় কেন তার মনে হয়নি? এটা হচ্ছে কি, মানে শেখ হাসিনা তো তাদের জন্য করছিলেন। শেখ হাসিনা তাদের যা যা দরকার, তাদের তো পোর্ট অ্যাক্সেস দরকার, তারা সেই পোর্ট অ্যাক্সেস শেখ হাসিনা তাদেরকে দিয়েছিলেন। আমরা এখনো দিব, কিন্তু তারা কি তা আমাদেরকে ঠিকমতো দিবে? আমরা তো ওইভাবে দিতে চাই না। বাংলাদেশ তো আগে যেমন আমরা যে চিটাগাং বন্দরে আমাদের মানে পণ্যের খালাসের জন্য যে শুল্ক, ওদেরকে ইন্ডিয়ান পণ্যের জন্য তাদেরকে কিন্তু কম শুল্ক, এবং তাদের পণ্য বলে খালাস আগে করা হতো, এবং তাদের পণ্য খালাস আগে করতে হবে, এবং তাদের পণ্য কোনো পরীক্ষা নিরীক্ষা করা যাবে না। হ্যাঁ, এবং বন্দরেও না, রাস্তায়ও কোনো চেক করা যাবে না। এবং আমাদের তৎকালীন অর্থমন্ত্রী বলেছিলেন, প্রধানমন্ত্রীর যে অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান বলেছিলেন যে ভারতের কাছে শুল্ক চাওয়া অসভ্যতা মনে হয় আমাদের কাছে। হ্যাঁ, তো আবার আমাদের অর্থমন্ত্রী বললেন যে যারা আমাদের মুক্তিযুদ্ধে এত হেল্প করেছে তাদের কাছে শুল্ক চাইবো। তো আমি আমার দেশের পণ্য আমরা শুল্ক দিয়ে করব, আর আমার পোর্ট, যে পোর্টটা মেইনটেনেন্স করছে আমার টাকায়, সেই পোর্ট আমরা কি মুক্তিযুদ্ধে তারা যখন এসেছিল আমরা কোনো দাসখত দিয়েছিলাম যে আমরা এরপরের থেকে সারা জীবন আপনাদেরকে বিনা শুল্কে অসভ্যতা করব না? না, মুক্তিযুদ্ধের সময় তো একটা দাসখত আমরা দিয়েছিলাম, সেটা হলো 7 দফা চুক্তি, যে 7 দফা চুক্তির মধ্য দিয়ে আমরা, যেটা ভারতে হয়েছিল, সেটা আপনার ভারতের সাথে 25 বছরের, না 25 বছরের না, তাহলে 7 দফা একটা চুক্তি তারা করেছিল, এটা দিল্লিতে হয়েছিল। সেই চুক্তির মধ্যে দিয়ে সৈয়দ নজরুল ইসলাম করেছিল, এবং সেই চুক্তির মধ্যে দিয়ে বাংলাদেশের কোনো সেনাবাহিনী থাকবে না,
বাংলাদেশ কোনো আন্তর্জাতিক তাজউদ্দিন ক্ষেত্রে আহমেদ sign করেছিল। সৈয়দ নজরুল ইসলাম সাইন করেছিলেন। না, তাজউদ্দিন আহমেদ। হ্যাঁ, তো তারপরে সেই চুক্তির মধ্যে দিয়ে মানে বাংলাদেশ- নেপালকে যেটি করা হয়েছে না 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 না, এটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। বাংলাদেশের কোনো ইন্ডিপেন্ডেন্ট পররাষ্ট্র নীতি থাকবে না। বাংলাদেশ বিদেশের সাথে কোনো বাণিজ্য করতে গেলে বাংলাদেশ যে কোনো অস্ত্র কিনবে ভারতের কাছ থেকে কিনবে, বা বিদেশ থেকে যদি অস্ত্র কিনতে চায় তাহলে ভারতের কাছ থেকে পারমিশন নিয়ে কিনবে। এই যে 7 দফা চুক্তি করেছিল, এই 7 দফা চুক্তিকে মানে ইনভ্যালিড করার জন্য কিন্তু শেখ মুজিবকে 25 দফা চুক্তি 25 বছর মেয়াদী যে চুক্তি সেটা করতে হয়েছিল। তো কাজেই ওই দাসখতটা কিন্তু ওই সময় একটা দাসখত কিন্তু দেয়া হয়েছিল। এটা বাস্তবতা, যেটা আমাদের এবং আমি এইটারই একটি ব্যবহারিক দিক হলো রক্ষী বাহিনী। 1973 সালে মওলানা ভাসানী তার হক কথা পত্রিকায় প্রথম এই 7 দফা চুক্তিটা প্রকাশ করেন, এবং এটা প্রকাশ করার পরে হক কথাটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়, এবং শেখ মুজিবের জীবদ্দশায় ওই হক কথা কিন্তু আর প্রকাশিত হয় নাই। শেখ মুজিবের মৃত্যুর পরে আবার এই হক কথা প্রকাশিত হয়েছিল। এই চুক্তিটা কিন্তু মওলানা ভাসানীর পত্রিকায় প্রকাশিত হয়েছিল। আবার ছোট্ট একটি বিরতি নিতে হচ্ছে। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিটের বিরতি নিচ্ছি। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি আমাদের ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আমরা আজকে যে বিষয়টি রেখেছি সেই বিষয়টি হলো চট্টগ্রাম বন্দর দখলে ভারতের উস্কানি ও সাম্প্রতিক বিষয়। সাম্প্রতিক আরেকটি বিষয় আছে, এই চট্টগ্রাম বন্দরের এই বিষয়টি আলোচনা করব, কিন্তু আরেকটি বিষয় আমি সামনে আনতে চাই। মেহেদী হাসান পলাশ, আপনি আমার দেশ পত্রিকার এই সংবাদটি দেখেছেন কিনা? এটি গতকালকে না, এটি গত পরশু দিন 20 তারিখে প্রকাশ হয়েছে। সেটি হলো যে এনায়েত করিম নামে একজনকে পুলিশ আটক করেছেন, এবং পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম। যদিও এই এনায়েত করিমের আবার কেউ কেউ বলছেন যে এনায়েত করিমের নাম মাসুদ করিম, এবং এর আগেও তাকে থাইল্যান্ড থেকে এক ধরনের আলোচনা শোনা গিয়েছিল। তবে এবার শোনা গিয়েছে যে তিনি গোয়েন্দা সংস্থার রয়ের এজেন্ট সন্দেহ করা হচ্ছে, এবং সিআইএরও এজেন্ট বলে তিনি দাবি করেন। আর তার সঙ্গে আমি কয়েকটি নাম বলি। এনায়েত করিমের সঙ্গে জিএম কাদের, আনিসুল ইসলাম, বাহাউদ্দিন নাসিম, সাইফুল আলম, তাবরেজ শামস এবং এই দুজনই সেনাবাহিনীর সদস্য, সেনাবাহিনীর বড় অফিসার, বড় কর্মকর্তা। জাভেদ পাটোয়ারি, নজরুল ইসলাম যিনি ব্যাংকের মালিক এই নাসা গ্রুপের। একই সঙ্গে আমরা কয়েকজন সাংবাদিকের নামও শুনেছি, এখানে 2 জন সাংবাদিকের নাম শুনছি গণমাধ্যম কর্মীর মাধ্যমে। এই হলো ঘটনা। আমি আসলে আপনার কাছে জানতে চাই যে এটি আসলে কি, বিষয়টি কি? ধন্যবাদ। এনায়েত করিম বাংলাদেশের রাজনীতির সাথে একটা রহস্য পুরুষের মতো, এবং আমরা দীর্ঘদিন ধরে আমরা যারা সাংবাদিকতা করি, রাজনীতি নিয়ে সচেতনতা আমাদের রয়েছে। আমরা এই নামটি বিভিন্ন সময়, বিশেষ করে রাজনীতির যে টালমাটাল পরিস্থিতি হয়, যখন ক্রুশিয়াল সিচুয়েশন তৈরি হয় বা ক্রান্তিকাল তৈরি হয়, তখন আমরা এই লোকটাকে নাম শুনি, এবং আমরা শুনি কখনো থাইল্যান্ডে, কখনো সিঙ্গাপুরে, কখনো কুয়ালালামপুরে, কখনো দুবাইতে, বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন ব্যক্তিদেরকে, রাজনৈতিক অঙ্গনের ব্যক্তি, মিডিয়া অঙ্গনের ব্যক্তি, আপনার কালচারাল অঙ্গনের ব্যক্তিদেরকে ডেকে নিয়ে তিনি বৈঠক করেন, এবং বাংলাদেশের অনেক রাজনৈতিক দল ভাঙা গড়ার সাথে নাকি তার সম্পৃক্ততা আছে, এবং বিভিন্ন রাজনৈতিক দলকে ফান্ডিং করার জন্য আমরা এর আগে যে ইনসাফ পার্টির কথা শুনেছি, আপ বাংলাদেশ পার্টির কথা এখন শুনতে পাচ্ছি, এই সমস্ত রাজনৈতিক দলের ফান্ডিংয়ের সাথে জড়িত। আমার নিজের কাছে মনে হয় যদি বাংলাদেশ মানে সত্যিকার পক্ষে মানে এই এনায়েত করিমকে জিজ্ঞাসাবাদ করে, এবং তার জিজ্ঞাসাবাদের মানে পরিপূর্ণভাবে জিজ্ঞাসাবাদ করে, এবং সেই তথ্য যদি বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত হয়, বাংলাদেশের অনেক মানে বিখ্যাত নেতা, ব্যবসায়ী বা রাজনৈতিক নেতা বলি অনেকেরই লুঙ্গি থাকবে না, অনেকেরই কিন্তু পরনে লুঙ্গি থাকবে না, এরকমভাবে বেরিয়ে আসবে। তো সেই জায়গাটাতে এখন বাংলাদেশ, উনি এটা একটা খুব মানে বিস্ময়কর ব্যাপার যে তাকে বাংলাদেশে আটক করতে পেরেছে। আমি এই সরকারকে ধন্যবাদ জানাই। আমি জানি কোন সরকার কি আটক করতে পারেনি, না আটক করেনি, না দেখেও না দেখার ভান করেছে। এটা ওই যে বললাম যে আপনি দেখেন এখানে আমরা এয়ারপোর্টে দেখেছি যে পুলিশেরও বেশ কিছু কর্মকর্তার সাথে তার যোগাযোগ আছে, এবং তাকে এয়ারপোর্টে পুলিশের কর্মকর্তারা গিয়ে প্রোটোকল দিতেন, আর্মির তো বক্তব্যের কথা আপনি বললেনই। তো এই যে এই ধরনের একটা ব্যক্তিকে আটক করাটা তো খুব বড় ব্যাপার, আমি সেই জন্য সরকারকে ধন্যবাদ জানাই। কিন্তু একই সাথে সরকারের প্রতি আহ্বান জানাই যে যারা এই ধরনের ব্যক্তিদের সাথে সম্পর্ক মেনটেন করে রাজনৈতিক নানা ধরনের এই দাবার গুটি চালাচালি করে,
তাদেরকে তাদের যেই বিষয়গুলো সামনে নিয়ে আসা হোক। আমি যেটা বললাম, সত্যিকার পক্ষে যদি সামনে নিয়ে আসা হয় তাহলে অনেকেরই লুঙ্গি থাকবে না, এবং আমি সেটা চাই যে সরকার করুক। যদি সরকার সেটা করতে পারে আমি সরকারকে ধন্যবাদ জানাবো, কারণ এই ধরনের অন্ধকারের যে সমস্ত লোক এবং তাদের সাথে যারা সম্পর্কিত রাখে তাদের মুখোশ উন্মোচন হওয়া উচিত। একটা দারুণ সময় এসেছে, দারুণ সুযোগ এসেছে, এই কাজটা সরকারের করা উচিত বলে আমি মনে করি। আশরাফুজ্জামান, আপনি এই সংবাদটি দেখেছেন কিনা? আপনার কোনো বিশ্লেষণ আছে কিনা? আপনার অবজারভেশন কি? আমি এটা দেখেছি, এবং আপনি এরকম এনায়েত করিম বা মাসুদ করিম যাই বলেন না কেন, এরকম অনেক করিম আছে যেগুলোকে আমরা চিনতে পারছি না বা চিনেও না চেনার ভান করছি। এবং যেমন আপনি নাম না বলেন, কিন্তু একটু আমাদেরকে বুঝিয়ে দেন। আমি এটা আসছি, শুনুন। প্রথমত হচ্ছে যে আপনাকে বাংলাদেশ রাষ্ট্রের যখন সৃষ্টি হলো 1971-এ, তো সেখানে তো দুইটা সত্তা কাজ করেছে। আমাদের স্বাধীনতার আকাঙ্ক্ষা ছিল, আর হচ্ছে ভারতের বড় আকাঙ্ক্ষা ছিল যে পাকিস্তান ভেঙে যাক। আপনি চিন্তা করে দেখেন, আজকে যদি বাংলাদেশে মানে পাকিস্তানের অংশ থাকতো, এখানে যদি একটা পারমাণবিক মিসাইল যদি থাকতো, তাহলে এখন ভারতের নিরাপত্তা কীভাবে হতো? পাকিস্তান, উত্তরে চীন, আর এদিকে কোন দিকে সামলাবে? সুতরাং এটা তাদের একটা বিরাট স্ট্র্যাটেজিক গেন হয়েছে। কিন্তু সমস্যাটা হচ্ছে ভারত মুক্তিযুদ্ধে আমাদের সহায়তা করছে তাদের স্বার্থে, তারা তাদের যুদ্ধ করছে, আমরা আমাদের যুদ্ধ করছি। ঘটনা হয়েছে যে আমরা ওই ভারতের মুক্তিযুদ্ধের সহায়তাটাকে এক এক করে গুলিয়ে ফেলে, এবং 71-এর বাইরে আর আমরা কিছু চিন্তা করতে পারছি না। এটা কি আমরা না আমাদের মধ্যে একটি বিশেষ অংশ? আমি আমাদের বিশেষ অংশ না বলে আমি তো দেখি ব্যাপকভাবে এবং শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে এই ধরনের একটা ভ্রান্ত জ্ঞানের অভাবের কারণে না, এটা বুঝতে চায় না। ওই 71 বললে কাট, মানে সেটা রাইট রং। এটি কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মেহেদী হাসান পলাশ। আপনি জানেন যে এই জায়গাটিতে আমার মনে হয় ভারত বা ভারতের যারা এখানে কাজ করেন তারা একটি খুব শক্তিশালী ন্যারেটিভ দেশের অনেক মানুষের মাথার মধ্যে প্রতিস্থাপন করতে সক্ষম হয়েছে। আমি এখানে একটা কথা বলি, ব্রিটেনের সাথে আমেরিকার যুদ্ধ হয়েছে না? হ্যাঁ, 100 বার। তো ব্রিটেনের সঙ্গে ফ্রান্সের যুদ্ধ হয়েছে 100 বছর। 100 বছর। তো আমেরিকা কি বলেছে যে তোমাকে সরি বলতে হবে। আমেরিকা জার্মানিতে একটা বোমা ফেলেছে, জাপানে একটা বোমা ফেলেছে। জাপানকে কি বলেছে? জাপান কি আমেরিকাকে বলেছে সরি বলো? জার্মানির সাথে যুদ্ধ হয়েছে, তারা কি বলেছে সরি বলো? এই ভিয়েতনামে যুদ্ধ হয়েছে, ভিয়েতনাম কি আমেরিকাকে দেখলে বলে যে তুমি সরি বলো তারপরে আমি? অথচ এই অল্প কিছু দিনের মধ্যে ভিয়েতনামের সাথে অত্যন্ত সুসম্পর্ক তৈরি করা হচ্ছে। আমাদের দেশে 71 এটা স্যাটেল ইস্যু নিশ্চয়ই, কিন্তু সারা দিন তসবির মতো 71 বলা, এই যে ন্যারেটিভটা, অর্থাৎ 71টাকে এমনভাবে তুলে ধরা হয়েছে এবং একটি প্রজন্ম গড়ে উঠেছে, তারা কোনো মতেই বুঝতে চায় না যে এটি বারবার তাকে পিছনে নিয়ে যাওয়ার ফন্দি। এটা কি 71 বা চেতনাকে ধারণ করা না, কিন্তু এটা প্রজন্মের দোষ না। আমি আপনাকে বলি, এটা কিছু লোকের দোষ, এবং ওই লোকগুলো আবার আমাদের মিডিয়াতে বিরাজ করে, ওই লোকগুলো আমাদের রাজনীতিতে বিরাজ করে, ওই লোকগুলো বিভিন্ন কি পয়েন্টে বিরাজ করে। বাকি যদি প্রজন্মের কথা বলেন, এই জুলাই বিপ্লবটা কিন্তু এই যে 71-এর যে এই যে ন্যারেটিভটা, 71-এর ভুল ন্যারেটিভটা, আমি এটাই বলছি যে 71-এর এই আওয়ামী লীগের যে তৈরি করা যে ন্যারেটিভ, এটাকে কিন্তু একেবারে ধ্বংস করে দিয়ে এই জুলাই বিপ্লবটা হয়েছে। একদম সুনির্দিষ্টভাবে বোঝা যায় যে এটি ভারত আমাদেরকে সাপ্লাই করেছে এই ন্যারেটিভ। এটা শুধু ভারত করে নাই, এটা আরও এর পিছনে আরও অনেকগুলো বিষয় জড়িত। আমাদের এইখানে যে আমি আপনাকে বলি, এই যে আমাদের যে সাংস্কৃতিক যে চেতনা, আমি আপনাকে বলি যে আওয়ামী লীগের যে বয়ান, সেইখানে আওয়ামী লীগের যে মানে কালচারাল যে মানে মনুমেন্ট, সেটা হলো আপনার 71। আওয়ামী লীগের ধর্মীয় মনুমেন্ট হলো আপনার ধর্মনিরপেক্ষতা। আওয়ামী লীগের মানে ব্যক্তিগত মনুমেন্ট হলো শেখ মুজিব, এবং যে কারণে এই দলটির আজকে এই অবস্থা। ভারত কিন্তু আওয়ামী লীগকে শেষ করে ফেলে। রাইট, এই জায়গাটা থেকে আমরা এই ন্যারেটিভগুলোকে আসলে আমাদের, আপনি আবার দেখেন এত বড় একটা বিপ্লবের পরেও কিন্তু আওয়ামী লীগ 71 মঞ্চ বানিয়ে আবার ফিরতে চাচ্ছে।
আওয়ামী লীগ দেখে তাদের ভিতরে কোনো শিক্ষা হয় নাই, তারা কোনো রিগ্রেট করছে না, তারা বুঝছে না যে এই যে একটা জেনজি বা একটা প্রজন্ম যাদেরকে তারা দাবিয়ে রেখেছিল, অর্থাৎ যেই ছেলেরা ক্লাস 1 থেকে 71 পড়তে পড়তে শেখ মুজিব পড়তে পড়তে স্বজন হারানোর বেদনা শুনতে শুনতে আপনার তারা ইউনিভার্সিটিতে এসছে এবং তাদের ঘৃণা ধরে 13, 14, 15 বছর তারা শেখ মুজিব এবং 71 পড়েছে এবং ইউনিভার্সিটিতে এসে এই ছেলেরা শেখ মুজিবের মাথার উপরে প্রসাব করেছে, শেখ মুজিবের এবং এই জায়গায় শেখ মুজিবের যত না দোষ তার চেয়ে তার মেয়ের দোষে এই বাবাকে এইভাবে হেনস্থা হতে হলো, এই অবস্থায় নেওয়ার জন্য। তো কাজেই এই যে মানে মুজিবস বাংলাদেশ, আপনি দেখেন একটা মানুষের জন্ম শতবার্ষিকী 1 বছর হতে পারে, 3 বছর ধরে শেখ মুজিব জন্ম শতবার্ষিকী চলছিল, এটা অনন্তকাল। যদি শেখ হাসিনা থাকতো এটা অনন্তকাল ধরে, অর্থাৎ দেশের সত্যিকারের কোনো ধরনের জ্ঞান চক্ষু তারা খুলতে দিবে না, তারা এক ধরনের ট্যাবু তৈরি করে তার মধ্যে। কি আওয়ামী লীগের রাজনীতি তো নাই, আওয়ামী লীগ নতুন কোন রাজনীতি এবং সেই ফাঁদে আওয়ামী লীগ নিজেই মনে পড়েছে। নতুন প্রজন্মের কাছে, নতুন প্রজন্মের যে চাহিদা, সেই রাজনীতিটা তাদের কাছে রাজনীতি কি 71-এর চেতনা, জাতিকে বিভক্ত করা, শেখ মুজিবের ট্যাবু তৈরি করা এবং ধর্মনিরপেক্ষতার নামে ধর্মহীন একটা পরিবেশ বাংলাদেশের মধ্যে তৈরি করা, এইগুলো হলো আওয়ামী লীগের রাজনীতি। কিন্তু এই ধর্মহীন এবং এই ধরনের মধ্যে কিছু সুমধুর কথা নিয়ে আসে, ধর্ম যার যার উৎসব সবার, এই ধরনের কিছু বাকওয়াজ কথাও তারা নিয়ে আসে। আপনি শেখ হাসিনা আপনার আমাদের জাতীয় সংসদে যে লাকুম দিন হুকুম অলিয়া দিন ধর্ম, পুরো ভুল ধরনের এক ধরনের ব্যাখ্যা দিত। এটা তো কাফেরদের জন্য বলেছে, এটা মুসলমানদের যে কোরআনে এটা কাফেরদের উদ্দেশ্যে বলা হয়েছে যে ধর্ম যার যার উৎসব সবার, এটা মুসলমানদের জন্য বক্তব্য। এই বক্তব্য আমি একটু মেজর আশরাফের কাছে আসতে চাই যে এই যে এখানে আমরা বেশ কিছু ঘটনা দেখছি, এর মধ্যে মাঝে মাঝেই দেখছি আমরা ঝটিকা মিছিল, আওয়ামী লীগের মিছিল বের হচ্ছে, বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি যে তারা বিভিন্ন গ্রুপে গ্রুপে কথা বলছেন, গ্রুপে গ্রুপে কথা বলে সেখানে বলছেন এখানে আগুন ধরিয়ে দাও, ওখানে বোমা মারতে হবে। এই যে একজন মূলত তিনি ঝুট ব্যবসায়ী ছিলেন এবং সেখানকার মূলত এক সময়কার সন্ত্রাসী ছিলেন জাহাঙ্গীর, পরবর্তীতে তিনি গাজীপুরের মেয়র হিসেবে আবির্ভূত হন। সেই ব্যক্তিকে আমরা দেখছি যে এই ধরনের হুমকি ধামকি দিচ্ছে, যে কারণে এই সরকার একটু দুর্বল হওয়াতে এদেরকে খুব বেশি যে আইন শৃঙ্খলার মধ্যে আনতে পারছে তা না। কিন্তু এটার পরিণতি কি হতে পারে মেজর? আপনাকে অনেক ধন্যবাদ, খুব প্রাসঙ্গিক বিষয়টা সামনে নিয়ে এসেছেন। আমার ব্যক্তিগত মূল্যায়ন কি জানেন, আমার বারবার মনে হয় যে এই যে আবু সাইদরা জীবন দিল এটা বৃথাই গেল। তাই এত দ্রুত আপনি জি আমি বলি শোনেন, এই যে আপনি যে বয়ান দিয়ে এই জাতিকে মোটামুটি ঘুম পাড়ায় দেওয়া হয়েছিল 71, আপনি বর্তমানে বিভিন্ন রাজনৈতিক নেতাদের বক্তব্যে কি দেখেন বাংলাদেশের জাতীয়তাবাদ থেকে চলে গেল হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ ফেরত আসছে। এবং কিন্তু এটা আওয়ামী লোক বলে নাই, ওই যারা না, এদের কথাই তো বলছিলাম মেহেদী হাসান পলাশ, যে একটি প্রজন্ম আছে যে তারা নিজেরা নিজেদের জ্ঞান তো উন্নত করতেই পারেনি, বরঞ্চ ওই জ্ঞানগুলোকে ওই যে জ্ঞানের মতো দেখা যায় যে কথাগুলোকে নিয়ে বিভ্রান্তির মধ্যে রয়েছে। দেখেন, আমি আমার সমালোচক জামান ভাই একটা কথা বলেছে যে মানে জুলাই তো বোধহয় শেষ হলো। আজকে যখন আমি দেখলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে বসে জিএম কাদের বৈঠক করছে, আসলে জুলাই শেষ হয়ে গেছে, এরপরে আর জুলাই থাকতে পারে না। জুলাই 36 জুলাই ভারতের সবচেয়ে বেশি দাবেদার যেই, তার আগে যিনি বলেছিলেন যে আমি গেছি ভারতের সাথে কথা বলেছি, ভারতের অনুমতি ছাড়া বলতে পারবো না, তো সেই লোকের সাথে যদি আজকে আমার স্বরাষ্ট্র উপদেষ্টা, এই লোকরা কিন্তু গণভবনের গেটে দাঁড়িয়ে ওবায়দুল কাদেরকে দিয়ে বলিয়েছিল যে লেথাল উইপেন দিয়ে কঠোরভাবে দমন করা উচিত। এদের জুলাই মাসে এদের ভূমিকা কি ছিল? তার সাথে যদি এই সরকার, জুলাইয়ের সরকার বসে যদি এই মানে বৈঠক করে, তাহলে এর থেকে প্রহসন, জুলাইয়ের শহীদদের সাথে এর থেকে বড় প্রহসন আর কিছু হতে পারে না। জুলাইয়ের শহীদদের সাথে, আহতদের সাথে এটা ঠাট্টা করা, আপনি জিএম কাদের সাথে বৈঠক করা, আমি অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি মনে করি আমার সমালোচক অত্যন্ত দারুণভাবে কথা বলেছেন, আমি শিহরিত, আমি এই ঘৃণা আমার সমস্ত শরীর ঘৃণায় রি করে ওঠে যখন আমি আমার স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে, এই কোন স্বরাষ্ট্র উপদেষ্টা যে জুলাই বিপ্লবের দ্বারা গঠিত স্বরাষ্ট্র উপদেষ্টা জিএম কাদের সাথে বৈঠক করে, আমার শরীর ঘৃণায় রি করে ওঠে। কি করে সম্ভব? যার হয়তো জেলে থাকার কথা, তিনি আজকে মানে ইনুম আজকে জেলে, মেরন জেলে, জিএম কাদের কি করে নাই, তার কি গুণ যার জন্য তিনি বাইরে থাকবেন? আমি বলছি না তাকে জেলে যেতে হবে, বিচার তো তার হওয়া উচিত।
সেই অবশ্যই গণহত্যায় তার- সরাসরি সরাসরি শুধু গণহত্যা না। সরাসরি সমর্থন শুধু- দিয়েছেন শুধু সরাসরি গণহত্যা না, এই যে 15 বছরে যে আওয়ামী লীগের যে দুর্নীতি, লুটপাট এবং এই বিনা ভোটের সরকার মানে তৈরি মানে টিকিয়ে রাখার জন্য মানে জাতীয় পার্টির যে সমস্ত নেতাদের মানে যে ভূমিকাটা আছে, সেই ভূমিকার বিচার আমি মনে করি অবশ্যই হওয়া উচিত এবং এই সরকারের করা উচিত ছিল। সেইটা এই না বিষয়ে করে- আমি আরেকটি জায়গায় যেতে চাই যে আমাদের যে গণমাধ্যম গড়ে উঠেছে, সেই গণমাধ্যমে আমরা একটি বিষয় দেখতে পারি, যে আলোচনাগুলো আমরা এখন করছি, এই আলোচনাগুলো হয় আনা হয় না, অথবা আনতে অনেকে মনে করেন যে না, মানে যেটি হলো জ্ঞানের স্বল্পতার একটা বিষয় থাকে, যে আপনি যখন প্লাস এবং মাইনাস দুটো জ্ঞান সামনে রাখবেন তখন আপনি একটি পারসেপশন ক্রিয়েট করতে পারবেন আপনার মাথায়। বিষয়টা এরকম কিন্তু আমাদের গণমাধ্যমগুলো আসলে কোন জ্ঞানে কোথা দিয়ে কাজ করছে, বিষয়টা আপনার কি মনে হয়? আমি আপনাকে বলি, বিষয়টা এরকম না। 36 জুলাইয়ের পরে গণমাধ্যমে আমরা দেখলাম যে সবাই শেখ হাসিনার নামের আগে ফ্যাসিস্ট বলছে। এরই মধ্যে কিন্তু 1 বছরের মধ্যে অনেক গণমাধ্যমে কিন্তু আর ফ্যাসিস্ট বলছে না, তারা সাবেক প্রধানমন্ত্রী বলছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছে, যদিও শেখ হাসিনা নিজে বলছে তিনি এখনো প্রধানমন্ত্রী আছেন। তো এই পরিবর্তনটা কেন হলো? এই যে গণমাধ্যম একটা মানে তারা শব্দের যে পরিবর্তন মানে একটা পরিবর্তন আনলেন ফ্যাসিস্ট থেকে মানে সাবেক প্রধানমন্ত্রী, কারণটা কি? আমাদের গণমাধ্যমের ভিতরটা কি পরিবর্তিত হয়েছে? যিনি কথায় কথায় বলতেন এই গণমাধ্যম কে দিয়েছে, যিনি কথায় কথায় হুমকি দিতেন আমরা এটা বন্ধ করে দিব, মানুষ এত দেখার দরকার নেই, এই মোবাইল কে দিয়েছে, এই টিভি চ্যানেলের পারমিশনগুলো কে দিয়েছে, তো সেই জায়গা থেকে এবং এই যে মানে এটাকে কি বলে যে 15 বছরের ফ্যাসিবাদী শাসনের জন্য আমি একজন গণমাধ্যম বলতেন না যে এই ফ্যাসিবাদী শাসন কে দিয়েছে। আমি একজন গণমাধ্যম কর্মী হিসাবে বলি যে শেখ হাসিনার 15 বছরের এই দুঃশাসন মানে প্রলম্বিত দুঃশাসনের জন্য আমাদের গণমাধ্যমের একটা ভূমিকা রয়েছে। সেই ভূমিকার জায়গায় কিন্তু যারা এই কাজটা করেছে তারা কিন্তু মাথার থেকে 2-4 জন পরিবর্তিত হয়েছে, ভিতরটা কিন্তু একই জায়গায় রয়ে গেছে। রয়ে গেছে বলেই কিন্তু তারা খুব কৌশলে, আপনি দেখবেন আজকে আমি আপনার সাথে কথা বলে ভালো লাগছে, কিন্তু আমি অনেকগুলো টক শোতে যাই, তারা একটু মানে দেখি যেহেতু টক শোগুলো কৌশলে ঠিক হাসিনার নেগেটিভটা আগেই ভালো ছিল, মানে নানা রকম নেগেটিভ খুব কৌশলে ইনফিল্ট্রেট এবং তারা এটাকে জার্নালিজমের থিওরি বলতে চায় যে আমরা আসলে দুর্বলের পক্ষে দাঁড়াবো, কিন্তু দুর্বলের পক্ষে দাঁড়ানোর কথা বলে তারা যে আসলে গণহত্যাকারীর পাশে দাঁড়াচ্ছে এটি তারা মনে হয় বোঝে। তারা তো এটাকে সমর্থন করেছিল। এই গণহত্যা তো আমরা যখন 36 জুলাই হয়েছে, যখন এই জুলাই মাস ধরে আমাদের সবগুলো গণমাধ্যমই আসলে সেই গণহত্যার পক্ষে ছিল, তো কাজেই তারা এটাকে তো গণহত্যা তখন মনেই করে নাই, তাই না? পরবর্তীতে যদি কখনো চেঞ্জ হয় তারা এটাকে মনে করে। আবারও বিরতি নিতে হচ্ছে, আমি মেজর আশরাফ আপনার কাছে আসবো বিরতির পরে। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিটের বিরতি নিচ্ছি। ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে যে বিষয়টি আসছিলাম, মেজর আশরাফ আপনার কাছে আসতে চাই। ঠিক এই মুহূর্তে এই আধুনিক বিশ্বে আসলে সীমানা দখল খুব কমই হয়, যদিও খুব নিকট বর্তমানে দেখা যায় যে রাশিয়া ইউক্রেনের 2টি অংশ দখল করে নিল, কিন্তু এমনিতেই আধুনিক বিশ্বে এই জায়গাটা খুব কমই আমরা দেখেছি। কিন্তু অর্থনীতি, সামাজিক অবস্থা, রাজনৈতিক পরিস্থিতি, অনেক সময় সাংস্কৃতিক আগ্রাসনও চালিয়ে দখল করে নেওয়া হয়। আর খুব সমসাময়িক সময় আমরা দেখেছি যে যেটি শ্রীলঙ্কা থেকে শুরু হয়েছিল সেই গ্রাফটি ঢাকা হয়ে কাঠমান্ডু পর্যন্ত পৌঁছেছে। এবং আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন মেহেদী হাসান পলাশ আমি কোন গ্রাফের কথা বলছি। শ্রীলঙ্কা থেকে যেটি শুরু সেটি ঢাকা হয়ে কাঠমান্ডু পর্যন্ত পৌঁছেছে, একটি গ্রাফ, যে আন্দোলনের গ্রাফের জায়গাটি। আমি আসলে এই প্রশ্নটি আনতে চাই যে এই যে বিভিন্ন কলা কৌশল চলছে, বিভিন্ন ঘটনা চলছে, বিভিন্ন বিষয় চলছে চারদিকে, আমরা এর প্রথম দিকে যেটি দেখলাম যে একসময় ডাকাত লীগ দেখলাম, আফসোস লীগ দেখলাম, আনসার লীগ দেখলাম, বিভিন্নভাবে এক ধরনের জায়গা দেখলাম, সেখান থেকে সেই বিষয়গুলো তো আছেই। নির্বাচন নিয়ে ভারতের প্রথম দিকের যে বচন,
ঠিক এই মুহূর্তে ভারত হয়তো বা রাষ্ট্র হিসেবে নির্বাচনের বিপক্ষে আসলে বলা যায় না, যাওয়া যায় না, কিন্তু ভারত কি আসলে নির্বাচনের পক্ষে খুব কিছু বলছে কিনা, বা নির্বাচন হলে ভারতের লাভ কি নাকি নির্বাচন না হয়ে এক ধরনের অস্থিতিশীলতা হলেই ভারতের লাভ? আমি আমার কোনো পারসেপশন বলছি না, আমি বেশ কিছু তথ্য সামনে আনলাম এই ঘটনাগুলোর পাশাপাশি যদি রিলেট করা যায়। প্রথমত হলো যে বাংলাদেশ সুন্দরভাবে চলুক, বাংলাদেশ মানে সঠিকভাবে গভর্ন হোক, এখানে গণতান্ত্রিক পরিবেশ থাকুক, এটা ভারত কখনোই চাইবে না। বাংলাদেশ এগিয়ে যাক, কেন চায় না? এটা যদি আপনি অবস্থানগতভাবে দেখেন, একটা মানুষের পেটের মধ্যে যদি এরকম একটা টিউমার থাকে যেটা আবার মাঝে মাঝে মানে ভুটভাট করে, নানা রকম ডিস্টার্ব করে, তো এটা তো সেই মানুষ খুব স্বস্তি বোধ করবে না। এক সময় ওই টিউমার পুরো মানুষটিকে দখল করবে, অথবা তার আশেপাশের বিভিন্ন অংশ দখল করবে। এদের সাইকির মধ্যে আছে যে আমার পেটের মধ্যে যে টিউমার নামে বাংলাদেশের জন্ম হয়েছে, এটাকে যদি আমি ঘুম পাড়ায় রাখতে না পারি বা এটাকে যদি আমি শেষ করে দিতে না পারি, তাহলে এইটা বড় হতে হতে একদিন আমার পেট ফেটে বেরিয়ে আসবে। এটা ভারতের মানে মগজের মধ্যে আছে। কাজেই তারা কখনোই চাইবে না যে বাংলাদেশ সঠিকভাবে পরিচালিত হোক, বাংলাদেশে গণতন্ত্র বিকশিত হোক, বাংলাদেশের মানে স্থিতিশীল একটা সরকার ব্যবস্থা থাকুক। টিউমার জন্ম নেয়ার যে প্রক্রিয়াটি তারা কিছুটা করেছিল, তখন তারা ভাবেনি এটি যে বাংলাদেশ যে আসলে এমন। ওই আমার সহ আলোচক যেটা মানে শুরু করেছিলেন যে আলোচনাটা থেকে, আজকে দেখেন এই যে পাকিস্তান সৌদি আরবের সাথে একটা চুক্তি করলো, আজকে যদি আমি বলছি না যে এটা হয়তো ওটাকে ভিন্নভাবে ব্যাখ্যা হবে, যদি এমন একটা ব্যাপার থাকতো যে ইউনাইটেড পাকিস্তান যদি থাকতো, তাহলে আমরা এটার পার্ট হতাম। আমি বলছি না যে, বাট পাকিস্তানিদের অবিমিশ্রকারিতার জন্য, পাকিস্তানিদের শোষণের জন্য, পাকিস্তানিদের ভুল নীতির কারণে বাংলাদেশের মানুষ যারা ভোট দিয়ে, এই দেশের মানুষ যারা ভোট দিয়ে পাকিস্তান প্রতিষ্ঠা করেছিল, তারা সেই পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং সেই সুযোগটা কাজে লাগায় ভারত, তারা স্বাধীন হয়েছে। সেই সুযোগটা ভারত কাজে লাগিয়ে আমাদের এখানে তারা তাদের যে মানে পাকিস্তানকে দুর্বল করার যে প্রক্রিয়াটা তারা সেটা করেছে। আমরা বাংলাদেশ পেয়েছি, আমরা স্বাধীন হিসাবে আজকে দাঁড়িয়েছি, এটা সত্য। স্বাধীন জাতি হিসেবে আমরা হয়তো যেভাবে দাঁড়াতে পারতাম, ভারত তো ভারতের জায়গা চাইবে, এটা তো ভারতের জায়গায় দোষণীয় না, কিন্তু আমরা কেন ভারতের ফাঁদে পা দিচ্ছি, আমরা কেন ভারতের কাছে নতজানু হচ্ছি? আমি এই জায়গাটা মেজর আশরাফের কাছে আসতে চাই। যে কথাটি মেহেদী হাসান পলাশ বলল, সেটাকে আমি আরেকটু সাজিয়ে বলতে চাই যে এই যে ভারত খুব খুশি মনে চুক্তি করে বাংলাদেশকে নিয়ে আসলেন, সর্বোচ্চ সফলতা পাকিস্তানকে ভেঙে ফেলা হলো, এবং একইভাবে ৭৫ আবারও ভারত অবাক হলেন যে না, আসলে তো এটি আমাদের অধীনে নেই। আবারও তারা এই এরশাদের জাতীয় পার্টি, আমরা যতটুকু জানতাম বা এখনও জানি যে শেখ হাসিনার চেয়েও অনেক বেশি পরিচালিত হয় যে দলটি ভারতের দ্বারা, সেটি জাতীয় পার্টি। তারা ৯ বছর ছিল, কিন্তু আবারও সেই অভ্যুত্থানের মাধ্যমে যখন ৯১ সালে নির্বাচন শুরু হলো, এই সুষ্ঠু নির্বাচনগুলো আপনি জানেন যে সাস্টেইনেবল ডেমোক্রেসির জন্য সুষ্ঠু নির্বাচনের অনেক বড় একটি বিষয় আছে। জনগণের মাথা অনেক বেশি কার্যকর হয় যখন সুষ্ঠু নির্বাচন পরিচালিত হয়। সেই নির্বাচনের পদ্ধতিটা 1/11 এসে থমকে গেল, এবং একইভাবে আবারও এই যে 2024 এসে ভারত হঠাৎ করে আবার বুঝতে পারলো যে না, আসলে বাংলাদেশ স্বাধীনই একটা দেশ। এই জায়গাটিকে আমি বুঝাতে পেরেছি কিনা আপনার? জি, আপনি বুঝতে পেরেছেন। আমি কিন্তু ভারতকে একদিক দিয়ে আমি একটু শুকরিয়া, মানে তাকে ধন্যবাদ জানাই। কারণ কি জানেন, যে এই ভারত আমাদের 20 কোটি মানুষরে মোটামুটি চীনকে যেভাবে পশ্চিমারা আফিম খাওয়ায় ঘুম পাড়াইছিল, এই চেতনার বটিকা দিয়ে আমাদেরকে মোটামুটি ঘুমায় রাখছে। একটা 2 নম্বর হচ্ছে যে আসলে কি ঘুমায় রাখতে পেরেছে আমাদের প্রজন্মকে? এই জায়গাটা একটু সূক্ষ্ম ব্যাপার আছে। মাঝে মাঝে জেগে উঠি, তারপরে আবার ঘুমায় যায়। আপনি যদি ওই এটার কারণ মনে হয় আমরা যারা মানে যাদের প্ল্যান করার কথা তরুণদেরকে নিয়ে, তারা একটু দালাল হয়ে যাচ্ছে মনে হয়, বা লোভে ও লাভে, লাভ ও লোভে। জি জি জি, এবং কিছুটা দূরদর্শিতার অভাব আছে। তো এই জায়গায় জিএম কাদের, কত শত জিএম কাদের আমাদের আছে, এবং যাদেরকে আমরা একসময় জাতীয়তাবাদের প্রতিভূ হিসেবে বিবেচনা করতাম, তারা কতটুকু জিএম কাদের হয়ে গেছে সেটাও একটা বিবেচ্য বিষয়। এই জিনিসটা কিন্তু আমরা আলোচনা করছি না। এবং
আমি ওই যে বললাম যে অনেক ব্যক্তি যারা জাতীয়তাবাদের প্রবক্তা তারা এখন বাঙালি জাতীয়তাবাদের কথা বলছে, লজ্জা, কষ্ট। অথচ আমরা যতটুকু জানি যে বাংলাদেশ সৃষ্টির পরে সবচেয়ে বড় যে কূটনৈতিক এবং পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় যেই ন্যারেটিভ সাফল্য জায়গা সেটি হলো বাংলাদেশি জাতীয়তাবাদ, যেটিকে হাজার চেষ্টা করেও আওয়ামী লীগ বা ভারতও সরিয়ে দিতে পারেনি। জি, এক্স্যাক্টলি। আমি জানি না আপনার একমত হবে। এক্স্যাক্টলি। এবং সেইটা যাদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল তাদের মাধ্যমে, যাদের মাধ্যমে যে বিএনপির নেতা জিয়াউর রহমানের মাধ্যমে প্রতিষ্ঠিত। আমি সেদিন তার দল তো ছিল, কিন্তু আমার কাছে কেন যেন মনে হচ্ছে হতে পারে জিয়াউর রহমান যেটি বুঝতেন যে তার দল সেভাবে ধারণ করতে পারছে না, হয়তোবা পারবে আগামীতে পারবে, পারলে ভালো। কিন্তু আমি লক্ষণটা দেখছি না, ক্ষয়িষ্ণু শক্তি মনে হচ্ছে, এবং এটা আমাদের জন্য একটা বিপদ সংকেত। আমরা একটু শেষ প্রান্তে চলে এসেছি। আমি মেহেদী হাসান পলাশ আপনার কাছে আসছে আর যে ডক্টর ইউনূসের সফরের কথা বলছিলাম, জাতিসংঘে গিয়েছেন রাজনৈতিক দলের নেতা। আমি শুরুতেই যেটি বললাম যে রাজনৈতিক দলের নেতাদেরকে নিয়ে এমন জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার এটি নজিরবিহীন। আমি জানি না, আমার জানা মতো আমি জানি না, হয়তো বা আগে ছিল। এই জায়গাটিকে এই অধিবেশনে এই সফর থেকে ডক্টর ইউনূস কি পাবেন? আমরা ইতিমধ্যেই গণমাধ্যমে দেখছি, প্রথম আলো, মানবজমিনে দেখছি যে নিউ ইয়র্কে আওয়ামী লীগ বিএনপি মুখোমুখি সেখানে কর্মসূচি পালন করছে, সেখানে পুলিশও অবস্থান নিয়েছে, আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। এই হলো পরিস্থিতি। প্রথম কথা হলো আপনি যেভাবে বলেছেন সেটা হলো যে আগের সরকারগুলো তো রাজনৈতিক সরকার ছিল, তারা তাদের দলীয় লোকজন নিত, যেহেতু সরকারের পার্ট হিসেবে তারা সরকারের পার্ট হিসেবে যেত, যেহেতু এই সরকার কোনো রাজনৈতিক সরকার না, সেই জন্য হয়তো সে এই ধরনের একটা অ্যাপ্রোচ করতে পারে সব দলের। বাট সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যেটা দেখতে পাই, একটা প্রশ্ন উঠছে যে বিএনপির মহাসচিব যিনি আগে 2 বার মন্ত্রী ছিলেন, তিনি এইভাবে একজনের সহচর হয়ে যাওয়াটা সঠিক হয়েছে কিনা, তার মর্যাদার জন্য কিনা। দ্বিতীয়ত হলো যে তারা কেন গেল, তারা কি জাতিসংঘের দ্বারা আমন্ত্রিত হয়ে গেছে না তারা সহচর হিসেবে গেছে? জাতিসংঘের যারা গিয়েছেন এমন না যে তারা কখনো বিদেশে যাননি, তারা খুব মানে প্রশ্নটা হলো যে এখানে কয়েকটা বিষয় আমরা হাইপোথেটিক্যালি আলোচনা করতে পারি যে ইউনূস তাদেরকে নিয়ে গেছে বিশ্বের বুকে দেখানোর জন্য যে আমার সাথে সব রাজনৈতিক দলগুলো আছে, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে যেটা আপনি এইমাত্র বললেন যে আওয়ামী লীগ আগে থেকেই ঘোষণা করছিল যে ইউনূসকে ওখানে প্রতিহত করতে হবে। তো ইউনূসকে প্রতিহত করার যেটা, তাকে রক্ষা করবে কে? তাকে রক্ষা করার জন্য একটা শক্তি দরকার। এখন এখানে সেখানে জামাত এবং বিএনপির নেতারা গেছে, তারা এখন বিএনপি এবং জামাতের লোকরা কিন্তু এটা প্রোটেকশন দিচ্ছে। এক ধরনের সাধারণ জায়গা থেকে। থার্ডলি হলো যে এই যে একসাথে এক হোটেলে আপনার মানে বিএনপি, এনসিপি এবং জামাতের নেতারা 12 দিন থাকবেন, এবং আমি যতদূর জানি সম্ভবত আপনার 1 তারিখে জামাতের আমির কানাডা যাবেন এবং তিনি কানাডা থেকে হয়তো ওখানে যুক্ত হবেন। তো এই যে আমার ধারণা যে এইখানে হয়তো একটা এই যে আগামী দিনের নির্বাচন, তারপরে মানে এই যে সংস্কার, জুলাই সনদ, এইসব বিষয় নিয়ে ওখানে হয়তো তাহেরের ইমামতিতে হয়তো ওনারা নামাজ পড়বেন। আমরা যেটা ঐক্যমত্য কমিশন এখানে দেখলাম, ওইটা কি সেকেন্ড কমিশন? ওখানে একটা মানে আলোচনা তো হবেই, এটা তো পরিষ্কার। অফিসিয়ালি হোক আনঅফিসিয়ালি হোক, চলতে ফিরতে একসাথে যেহেতু থাকবেন, আলোচনা হতে পারে, ওখানে একটা আসতে পারে। আরেকটা হতে পারে এই যে আজকে আপনি দেখেন ইকোনমিক টাইমস একটা রিপোর্ট করেছে যে পোর্ট ফর কোয়াডস ফিউচার, মানে আমেরিকা এখন কোয়াডের ফিউচারের জন্য বাংলাদেশে একটা বন্দর চায়। অর্থাৎ নির্বাচনের পূর্বে এইখানে যেই পশ্চিমা শক্তিগুলো এই ইয়েতে ভূমিকা রেখেছিল, তাদের যে সমস্ত দাবি দেওয়া, তারা নির্বাচনের পূর্বে এবং পরবর্তীতে যে সমস্ত সরকার আসবে তাদের কাছে এক ধরনের সমঝোতা বা তাদের কাছ থেকে এক ধরনের অঙ্গীকার নিয়ে নেওয়ার কোনো আলোচনা সেখানে হবে কিনা আমরা জানি না। যার ফলে এটা কিন্তু খুব স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু এর ভিতরে অনেক অস্বাভাবিক এবং অনেক গুরুত্বপূর্ণ সেগমেন্ট থাকতে পারে। এবং এর পাশাপাশি স্বাভাবিক মনে হচ্ছে রোহিঙ্গা নিয়ে যেহেতু একটা বিশেষ সেমিনার হবে, এই রাজনৈতিক দলের নেতারা কিন্তু সেই সেমিনারের হয়তো অংশ হিসাবে থাকবেন। যার ফলে সামগ্রিকভাবে আমার কাছে মনে হচ্ছে রোহিঙ্গা নেতাকে নিয়ে যেতে পারতেন না, রোহিঙ্গাদের তো আলাদা একটা ব্যাপার। তো সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে, বাট যদি আমি ব্যক্তিগতভাবে মনে করি, যদি এখানে যেহেতু আমাদের এই দেশের মধ্যে একটা ডেডলক হয়ে আছে,
ওনারা যদি বিদেশে গিয়ে 12 দিন একসাথে এক হোটেলে থেকে যদি হাওয়া বদলে যদি একটা সুন্দর কিছু দেশের জন্য আনতে পারেন, সেটাকে আমরা ওয়েলকামই জানাবো, যদি দেশের জন্য সেটা কল্যাণ করা হয়। কিন্তু ওখানে যদি আবার কাশিমবাজার পুটি হয়, তাহলে কিন্তু দেশের জন্য একদম শেষ প্রান্তে, একটু 2-1 মিনিট একটু সময় একদম শেষ প্রান্তে। আচ্ছা, আপনি আমাকে সবসময় শেখ খাদার কিনারে নিয়ে যান, এই জন্য ধন্যবাদ। একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই, সেটা হচ্ছে জাতিসংঘের মানে 193টা দেশের মধ্যে 151টা ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে। এবং গুরুত্বপূর্ণ হচ্ছে যে ব্রিটেন, গ্রেট ব্রিটেন, যাদের বেলফোর ডিক্লারেশনের মাধ্যমে 1948 সালে ইসরায়েল হয়, কিন্তু ডিক্লারেশন হয়েছিল 1917 সালে, সেই রাষ্ট্র মানে তারা গ্রেট ব্রিটেন এটা স্বীকৃতি দিয়েছে। আচ্ছা, পর্তুগাল দিয়েছে, তারপরে হচ্ছে আপনার কানাডা দিয়েছে, অস্ট্রেলিয়া দিয়েছে, জি রাইট, স্পেনও দিবে, ফ্রান্সও দিবে। ফ্রান্সও দিবে। সুতরাং আপনার এটা একটা পজিটিভ দিক এত ক্ষতির মধ্যে। আর একটা ছোট্ট জিনিস হচ্ছে যে আপনি প্রফেসর ইউনুস সাহেব যেটা বললেন, আমার কাছে মনে হয় এটা খুব পজিটিভ দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত, যে উনি সবার সরকার হিসাবে এটা উপস্থাপিত হতে পারে। আমরা পজিটিভ ভাবে দেখতে চাই, আমরা সেই জায়গা থেকে দেখতে চাই। তবে একটি বিষয় মনে রাখতে হবে যে নির্বাচনের ফিলটা হলো যে কে জিতবে, কে সরকার গঠন করবে, এই ফিলটা থাকতেই হবে, না হলে নির্বাচন হয় না। অর্থাৎ যুদ্ধে কে জিতবে, আমরা গেল 3টি নির্বাচনে বারবার মনে হয়েছে এবার মনে হয় নৌকা জিতবে, আবারও মনে হয়েছে নৌকা জিতবে, আসলে নৌকাই জিতবে মনে হয়। এই ফিলে আমরা 3টি নির্বাচন দেখেছি। আমরা চাই না যে কোনো টেবিলে জনগণের বাইরে, জনগণকে মঞ্চের আড়ালে রেখে, জনগণকে বোকা বা এইভাবে চিন্তা করে কোনো আড়ালে আবডালে কোনো ধরনের সমঝোতা হোক যেটি নির্বাচনের জায়গায়। এটি কিন্তু আওয়ামী লীগ থাকতে পারেনি, জাতীয় পার্টিকে বিরোধী দল করে থাকতে পারেনি, আমির আমির নির্বাচন করে থাকতে পারেনি। 17 বছর পরে হলেও আওয়ামী লীগের পতন হয়েছে। রাজনীতি যেমনই হোক, সমঝোতা হোক, আলোচনার হোক, নির্বাচন কি স্বচ্ছ হতে হবে, জনগণকে প্রতারণার জায়গাতে গেলে হবে না। এই জায়গাটি হলো ডেমোক্রেসি বা গণতন্ত্রের মূল কথা। শেষ করছি ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।